প্রিয় দর্শক, রাজনীতিকে আমরা পিং পং বল নাকি ক্রিকেটের বল বলবো? আমরা দেখেছি ক্রিকেটের মাঠে যদি কেউ ৪-৬ পেটাতে পারে তাহলেই কিন্তু সেই পক্ষ জিতে গেল, আর যদি মাঠে ক্যাচ মিস হয় তাহলেই কিন্তু সেই একদল হারলো। অর্থাৎ এখন আমাদের চিন্তা করতে হবে এই যে ছাড়া আর ধরার মধ্যে কোন দল আসলে এগিয়ে আছে। রাজনীতিতে যা দেখছি, রাজনীতির সাতকাহন কিংবা রাজনীতির এই সব দিন রাত্রি, সেই সব কিছু নিয়েই আজকে আমরা মেট্রো সেম টু দ্য পয়েন্টে কথা বলবো। আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের আলোচনার বিষয় ষড়যন্ত্রের জাল নিয়ে সড়ক। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন আকামা মোজাম্মেল হক এমপি, মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমাদের সঙ্গে আছেন ডক্টর আনম ইহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক বিএনপি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আমি তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমি শুরু করতে চাই আনম ইহসানুল হক মিলন, আমি আপনাকে দিয়ে, কারণ আপনার শিক্ষার সাথে অভিজ্ঞতা অনেক বেশি পুরনো। সেই জন্য জানতে চাই, আমরা যেটা দেখছি করোনার কারণে বাস্তবতা এটাই, গত প্রায় 2 বছরের মতো হলো শিক্ষা প্রতিষ্ঠান সকল বন্ধ আছে। তবে এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই বন্ধের তালিকাতে পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ, আপনি ভালো করে জানেন। কিন্তু যখন সব কিছুকে ছাপিয়ে সরকার মনে করছে শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে খুলে দেওয়ার একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেখানে স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অশনি সংকেত দেখছেন, শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয় খুলে দিলেই একটা সরকার পতনের ডাক আসবে, দেশ অস্থির হবে, অস্থিতিশীল করার জন্য তিনি ভয় পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান। এই যে ষড়যন্ত্রের জাল এবং ছক তিনি বুঝতে পারছেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক আমাদের অ্যাডভোকেট কাউসার সাহেবকে। আমার মনে হয় আপনার কথা থেকে থলের বিড়াল বেরিয়ে এলো। তাহলে আমি বুঝতে পারলাম আপনার কথা থেকে যে কি জন্য এতদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। তাহলে আমাকে বুঝতে হবে এই সরকার কি শিক্ষা চায় না ক্ষমতায় থাকতে চায়। তারা নিশ্চয়ই নীতি নির্ধারকরা চিন্তা করেছেন যে কোনো মূল্যের বিনিময়ে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকতে হলে শিক্ষা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি ঢাকা শহরের 7টি বৃহৎ কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়া শুরু করেছিলেন কলেজের স্ব উদ্যোগী। হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিল পরীক্ষা দেওয়া যাবে না, বন্ধ করে দিল। আমরা তারপরে দেখেছি শাহবাগ চত্বরে তার আন্দোলন করেছিল, একজন পরীক্ষার্থী তার চোখও হারিয়েছে। তাহলে বলতে হবে যে আমরা অর্থাৎ শিক্ষার্থীরা, জনগণ সকলে চায় শিক্ষা পড়ালেখা হোক, কিন্তু সরকার বোধহয় চায় না। দেখুন সরকার বলছে এই তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক, না সরকার চায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক, ওনারা ক্ষমতায় থাকুক, দেশে কোনো আন্দোলন না হোক, কোনো রাজনীতি না হোক, রাজপথ উত্তপ্ত না হোক, সেটা চায়। তার মানে আপনারা চান সরকার চাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান না খুলুক, সবকিছু বন্ধ থাকুক, শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে সরকার বেকায়দায় পড়বে। তাহলে সরকারকে বেকায়দাটা নিবে কে? শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে শিক্ষার্থীদেরকে ব্যবহার করবে কারা? তার মানে সরকারের ভয়ের জায়গা বিএনপি। বিভিন্ন সময় আপনারা সড়ক আন্দোলন থেকে শুরু করে যা যা আন্দোলন হয়েছে সেখানে পেছন থেকে কলকাঠি নাড়ে বিএনপি। সেটা তো অনেক সময় দেখা যায়। তাহলে এই সরকার কি অশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে চায়? আপনি এই প্রশ্নের উত্তর দিন আগে। আমি জানার জন্য জানতে চাচ্ছি যে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা দাও। সরকারকে সরানোর জন্য যারা মিলন, আপনারা চাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক আর শিক্ষার্থীদেরকে আপনারা যে কোনো বিদ্রোহের কাজে ব্যবহার করবেন, এমন কোনো বিষয় আছে কিনা? কাদের বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন যে সেখান থেকে আন্দোলন হবে। আজকালকার দিনে তো আওয়ামী লীগ তো ছায়াকেও ভয় পায়। এটা তো আপনাদের জায়গা থেকে পরিষ্কার যে শিক্ষার্থীদেরকে কোনো আন্দোলনে আপনারা ব্যবহার করবেন না। যে কোনো আন্দোলন করার জন্য বিএনপি কি যথেষ্ট শক্তিশালী? আমরা যথেষ্ট তো বটেই, সেই সাথে শিক্ষার্থীদের ভয় পাওয়া মানেটা কি? কেন ভয় পাবে? আপনারা ব্যবহার করবেন বলে না, না, আমি জানতে চাচ্ছি যেহেতু আপনাদের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে, কোথাও ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র কে করে? বিরোধী শক্তিরাই তো করে। আপনারা তো সরকারের পক্ষের শক্তি না, বিরোধী শক্তি। তো সুতরাং সরকার তো অতীত অভিজ্ঞতা থেকে এই ভয়টাই পাচ্ছে যে আপনারা শিক্ষার্থীদেরকে কোথাও অরাজকতার জন্য ব্যবহার করবেন কিনা। জনাব ওবায়দুল কাদের সবকিছুতে ষড়যন্ত্রের গন্ধ পান। যেমন আমরা জিয়ার মাজারে গিয়েছি আমাদের নতুন কমিটির ফুল দিতে, সেখানেও তারা ষড়যন্ত্রের গন্ধ শুনেছেন যে সেখানে থেকে হয়তো জিয়া ভূত বেরিয়ে আসবে। এই যে জিয়া ফোবিয়া, এটা থেকে তো তার বেরিয়ে আসতে পারছে না। কিন্তু সেই জায়গাতে তো বলছে জিয়ার ভূতই নেই, কফিন শূন্য, লাশ নেই। তাহলে আপনি পোস্টমর্টেম রিপোর্ট দেখুন। তো সেখানে তো আপনি তো তথ্য প্রমাণ নিয়ে দাবি তুলেছে ডিএনএ টেস্টের জন্য দিতে হবে। সেই জায়গায় এখন এতদিন কোথায় ছিলেন আপনারা? মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি জিয়া রহমানকে চেনেন আপনি? আমি গল্পে, কবিতায়, রাজনীতিতে আপনাদের মুখে ওনাকে দেখেছি, তখন আমার বোধহয় জন্ম হলো ভীষণ ছোট। হ্যাঁ, আপনি কি বই পড়েছেন? আপনি কি 9 জন সেক্টর কমান্ডারের নাম জানেন? এটা তো আমাদের পাঠ্য বই পড়তে হয়। তাহলে সেই জায়গায় জিয়া রহমানের নাম ছিল?
এটা তো আপনি তখন শিক্ষামন্ত্রী ছিল তো। ছিল, হ্যাঁ। এখন নেই নাকি আছে? এখন তো আবার বাচ্চারা জানে, আমি জানি না। ও, গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন তো, হ্যাঁ। যে জিয়াউর রহমানকে আওয়ামী লীগের নেতারা জোর করে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে তাকে সেখানে ঘোষণা দিতে বলা হয়েছিল বঙ্গবন্ধুর সপক্ষে। তাহলে তো একটা শব্দ আমরা শুনলাম যে আওয়ামী লীগের নেতারা জিয়াউর রহমানকে জোর করে নিয়ে গিয়ে সেখানে তাকে ঘোষণা দিয়েছিল। এটা শুনেছেন তো নিজে? জি, এইগুলো তো শুনেছি, কিন্তু আমি যে জায়গাটা জানতে চাই, এখন যে রাজনৈতিক ডিবেটটা তৈরি হয়ে গেছে, কফিন শূন্য না কফিন পূর্ণ, লাশ আছে কি নেই, সেই জায়গাটা যে মুখোমুখি আপনারা দাঁড় করে দিয়েছেন। আপনারা বলবেন এটা সরকারি দলের একটা রাজনৈতিক অপকৌশল, কিন্তু সরকারি দলের নেতাও হোক, এটাও তো রাজনীতির কৌশল। সেই জায়গাটাতে আমি একটু বলি কি জন্য আপনি এই প্রশ্নটা এনেছেন। আপনি প্রশ্নটা এনেছেন কারণ আপনি গত 3 বছর আগে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে গিয়ে লুই কানের যে অরিজিনাল ম্যাপটা একজন জয়েন্ট এডিশনাল সেক্রেটারিকে পাঠিয়ে 500,000 খরচ করে আপনি নিয়ে এসেছেন। আপনি বলতে চাচ্ছেন যে এই সংসদ ভবনের মূল নকশার ভিতরে এমন কোন মাজারের স্থাপনার কথা ছিল না, এই নকশা বহির্ভূত স্থাপনা আছে। তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, এই যে সংসদ ভবন, এই যে পবিত্র স্থান, এটা কি একটা ভৌত অবকাঠামো, না এর ভিতরে কোনো কিছু চর্চা করা হয়? এর ভিতরে কি গণতন্ত্র চর্চা করা হয়, মানবাধিকার চর্চা করা হয়, লেসরাকে আইন প্রণয়ন করেন নাকি করেন না? ওই লুই খানের ওই স্ট্রাকচারের ভিতরে আপনি যদি ঢুকে থাকেন, কখনো আমার ঢুকার সুযোগ হয়েছিল, লাস্টে আমাকে ঢুকতে দেয়নি আমার প্রতিপক্ষ, আপনি উপরের দিকে তাকিয়ে দেখবেন আকাশ দেখা যায়। কারণ আপনি ওখানে বসে আকাশ দেখবেন, আপনার মনটাকে উদার করবেন, বড় করবেন, আপনি সেখানে ডিবেট করবেন, সেখানে সত্য কথা বলবেন। আপনি যে এই ইংল্যান্ডের যে সংসদ ভবন, সেটা দেখেছেন কত গাদাগাদি করে বসে? আমি ইংল্যান্ডে যাইনি। না, দেখেছেন তো টেলিভিশন। তাহলে সংসদ ভবন একটি ভৌত অবকাঠামো নয়। এই সংসদ ভবন রয়েছে, সেখানে দেশের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, জাতিকে দেশকে চালানোর জন্য সেখানে ডিবেট হবে, সেখানে তো পরিচালনা হবে। এই সংসদ ভবনে যারা ঢুকেছে তারা যে অবৈধভাবে ঢুকেছে, এই অবৈধ লোকরা যেখানে সংসদে ঢুকছে, সেই ব্যাপারে তো আপনারা কোনো কথা বলছেন না। এই মধ্যরাতে নির্বাচনের মধ্য দিয়ে যারা অনির্বাচিত তারা সেখানে ঢুকেছে। এহসানুল হক মিলন অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, সেই উত্তরগুলো নিশ্চয়ই তিনিই দিবেন, তিনি মোক্ষম ব্যক্তি জবাব দেওয়ার জন্য। আমি যেতে চাই ডক্টর অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রিয়াজুল কবির কাউসার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আমি আপনার শব্দ যদিও খুব অল্প শুনতে পাচ্ছি, তারপর আমি একটু প্রশ্নটা ছোট করে বলে দিই। আমাদের শুরুটা জানতে চাওয়া ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে ষড়যন্ত্রের জাল ছড়ানো হচ্ছে এবং জাল খুঁজে পেয়েছেন, যেটা আপনি নিজেও জানেন, আপনার দল, এবং সেটা হচ্ছে পরবর্তী বিষয়টা লাশ এবং কফিন, কিছুই নেই চন্দ্রিমা উদ্যানে। ধন্যবাদ আপনাকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আপনি যে বিষয়টার অবতারণা করেছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী আবাদুল কাদের সাহেব, উনি কিন্তু একটি ষড়যন্ত্রের আশঙ্কা করেছেন। উনি কিন্তু সরকার পতনের ডাক দেবে এটা বলেননি। এবং দেখুন ওনার দূরদর্শিতা, উনি বলার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের একটি মিছিল হয়েছে। দেখুন, করোনাময় বৈশ্বিক বিপর্যয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন বন্ধ। এই সময় মিছিল করার কি কোনো প্রয়োজন ছিল? ছিল না। হ্যাঁ, আমার সহ আলোচক এহসানুল হক মিলন ভাই সাবেক শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন, কিন্তু আমি রিয়াজুল কবির কাউসার এখানে একটু থামিয়ে দিই, তাহলে আপনার আবার বলতে সুবিধা হবে। এই করোনা পরিস্থিতিতে ছাত্র দলের মিছিল করার দরকার ছিল কিনা আপনি প্রশ্ন তুলেছেন। আবার ছাত্র দলের মিছিলে ছাত্রলীগের হামলা করারও প্রয়োজন ছিল কিনা, এবং যদি ছাত্র দল মিছিল করেও থাকে, ছাত্র দল তো কোনো নিষিদ্ধ সংগঠন না, সেটিও তো তাদের করার কি তাদের একটি, এই জায়গাগুলো একটু পরিষ্কার হওয়া দরকার। ছাত্র দল বলেন, বিএনপি বলেন বা যুব দল বলেন, তারা যখনই কোনো মিছিল করেন, কোনো অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানের বিশৃঙ্খলা হতেই হবে। কেন মিছিল বলেন, অনুষ্ঠান বলেন, এটা কোনো বিষয় না। অনুষ্ঠানের বিশৃঙ্খল হবে, সেটা নিউজ হবে, সেটা হলো বিষয়। এই কাজটা কিন্তু ওনারা বরাবর করে থাকেন দৃষ্টি আকর্ষণ করার জন্য। এহসানুল হক মিলন ভাই দীর্ঘদিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারপর দীর্ঘদিন বিদেশেও ছিলেন। উনিও তো স্বীকার করবেন, আজকে 50 বছরের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত হতে পেরেছে। উনি যেটা বলেছেন, আমি বলবো না পুরো, কিন্তু অধিকাংশ ছেলে কিন্তু আমাদের ডিজিটাল নেটওয়ার্কে এসে নেটের মাধ্যমে পড়াশোনা করতে পারছে, এবং আমরা সেই সুযোগটি তৈরি করে দিয়েছি। উনি বারবার বলতে চেয়েছেন, দেখুন আমরা কিন্তু গত সেপ্টেম্বরেও আপনারা জানেন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ খোলার জন্য তারিখ নির্ধারিত হয়েছিল। তারপর যখন করোনার পরিস্থিতি আবার অবনতি হলো, তখন এটাকে আবার বন্ধ করে দেওয়া হলো। ঠিক একই ভাবে মার্চও কিন্তু দিনক্ষণ ঠিক করা হয়েছিল,
আপনারা দেখেছেন মার্চ এপ্রিলে আমাদের কি ভয়াবহ অবস্থা ছিল বাংলাদেশে। কিন্তু রিয়াজুল কবির কাউসার সবই তো বাস্তবতার প্রেক্ষাপটে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। হ্যাঁ, এখন সর্বশেষ যেটা বলা হচ্ছে যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীকে টিকার আওতায় আনছি। প্রায় অধিকাংশ টিকা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরেও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়েছে এবং 15 অক্টোবরের মধ্যে সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আমাদের ধারণা ইতিমধ্যে সকল ছাত্রছাত্রীকে টিকা আওতায় আনা যাবে। কিন্তু যেখানে একটা খুলে দেওয়ার সিদ্ধান্ত এতদিন পর নেওয়া হচ্ছে, সেখানে যে এই ষড়যন্ত্রের আবার জাল খুঁজে পাওয়া, তাহলে ভবিষ্যৎটা কি হবে? এবং ষড়যন্ত্রের জাল যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক খুঁজে পাওয়া যায়, তাহলে সেখানে কি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তটা সঠিক হবে, নাকি এই জাল যারা বিস্তার করছে তাদেরকে আইডেন্টিফাই করে বিচারের আওতায় কিংবা অপরাধী শনাক্ত করা উচিত? কোনটা জরুরি? দেখুন, আমরা যে কথা বলছি অগাস্ট মাস, আমাদের দল মনে করে এই মাসটি আমাদের সুখের এবং ষড়যন্ত্রের। আমরা সুখকে কাটিয়ে উঠতে পেরেছি, জাতির পিতার স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। কিন্তু লক্ষ্য করে দেখবেন ৭৫-এর পর থেকে 15 আগস্ট আমাদেরকে ছাড়েনি। 2004 সালের 21 আগস্ট এবং পরবর্তীতে আরো কয়েকটি অগাস্টে জননেত্রী শেখ হাসিনার উপর হামলা করার চেষ্টা করে, জনকে হত্যা করার জন্য। বিশেষ করে 4 সালের যে 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল সিনিয়র নেতাদেরকে হত্যা করার একটা পরিকল্পনা করা হয়েছিল। রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ওনারা বেঁচে গিয়েছেন। কিন্তু এই কাজটি, আমি এটাও বলতে চাই, এখানে মিলন ভাই আছেন, আসলে এটা রক্তের উত্তরাধিকার। জিয়াউর রহমান ৭৫ সালের 15 আগস্টের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরে হত্যা করার নেতৃত্ব দিয়েছেন। যদিও কিছুদিন পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, এটা প্রমাণ হলো ওনারা তো বলেন যে জিয়া বঙ্গবন্ধু হত্যার সময় জিয়া জড়িত ছিলেন না, কিন্তু ৭৯ পার্লামেন্টে জিয়াউর রহমান কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ পাশ করেছিলেন এবং বঙ্গবন্ধু হত্যায় যারা জড়িত ছিলেন তাদের সবাইকে বিদেশে বড় বড় পোস্টে পদায়ন করেছিলেন, তাদেরকে পুরস্কার দিয়েছিলেন। ঠিক একইভাবে রক্তের উত্তরাধিকার। জি, রিয়াজুল কবির কাউসার, আপনার এই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই ডক্টর এহসানুল হক মিলন দেবেন নিশ্চয়ই উনি দেবেন, দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। জি, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা ছিল যে আর্চের গ্রেনেড বোমা, এটা সামরিক বাহিনী ব্যবহার করে থাকে, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের আক্রমণ হতে পারে না। জি, কিন্তু রিয়াজুল কবির কাউসার, আমি একটু থামিয়ে দিই আপনাকে। অবশ্যই এটা শোকের মাস, এটা তো অবশ্যই এই প্রশ্নের জবাবগুলো দিবেন এহসানুল হক মিলন। কিন্তু তার আগে যেটা আমি আপনার কাছে একটু প্রশ্ন রেখেছিলাম, যে শিক্ষা প্রতিষ্ঠানের ষড়যন্ত্রের গন্ধ, সে কাণ্ড বন্ধ থাকবে কি শিক্ষা প্রতিষ্ঠান? যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আইডেন্টিফাই করা কতটা জরুরি, নাকি তাদেরকে জরুরি আইডেন্টিফাই না করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাটাই সবচেয়ে বেশি জরুরি? কোনটা কি হবে, সমাধানটা কি? আমরা চাই না আমাদের কলকারখানা, গার্মেন্টস সেক্টর খুলে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা সংক্রমণ এবং মৃত্যু পাইনি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো কারণে সংক্রমণ হয় এবং কেউ মারা যায়, সেটার এফেক্ট কি হতে পারে এটা মিলন ভাইদের দলও জানে, আমরাও জানি। সড়ক এতে যে একটা ঘটনা, সেখানে তো শিক্ষা প্রতিষ্ঠানের সংক্রমণের ভয়ের চেয়ে সেখানে কোনো অরাজকতা সংগঠিত হতে পারে, এটি এখনকার বর্তমান ভয়। দেখুন, আমরা তো যেটা চাচ্ছি, ইতিমধ্যে ঘোষণা হয়েছে 18-এর উপরে যারা শিক্ষার্থী তাদেরকে টিকার আওতায় এনেই শিক্ষা প্রতিষ্ঠান, সবাইকে টিকা দিয়ে দিলে আর কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ষড়যন্ত্র হবে না। না, শুনুন, ষড়যন্ত্রের বর্তমানে বনে যাবেন। এই যে মিলন ভাই বারবারে বলেন লুইকানের বিল্ডিং এ আকাশ দেখা যায়, সেখানে নাকি বিনা ভোটে সবাই গিয়েছেন। ওনারা বলতে পারেন, দেখুন ওনারা তো 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন। আসলে তো নির্বাচন চলেছে 79 নির্বাচন দিয়ে, জিয়াউর রহমান নেতৃত্বে নির্বাচন, বাধা দল বা বিএনপি যেটা হয়েছে সেই নির্বাচন থেকে শুরু, এর আগেও শুরু। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য একটা হানা ভোট করেছিলেন। আসলে ভোটের প্রয়োজন নাই, নায়ের ভোটগুলো শুধু হায়ের বাক্সে ঢুকিয়ে দিয়েছিলেন, সেই থেকে শুরু। আমি থামাচ্ছি, আমরা বলতে পারি আমরা এদেশের মানুষের ভোটের অধিকার জন্য লড়াই করে অধিকার আন্দোলন করেছিল, আদায় করেছিল। রিয়াজুল কবির কাউসার, আমি থামাচ্ছি আপনাকে। আমি বুঝতে পেরেছি আপনার কথা, আপনিও বুঝাতে পেরেছেন পুরোটুকু। আচ্ছা, লাশের ব্যাপারটা একটু বলতে হয় না, লাশের প্রসঙ্গে আমি আসবো তো আপনার কাছে। এখন সময় একবারে আপনি অনেক বেশি নিয়ে নিলে আরেকজন বলবে আমি কম দিচ্ছি। এহসানুল্লাহ মিলন, না যথেষ্ট, হ্যাঁ এই বিতর্ক তুলবেন। হ্যাঁ জি বলুন। রিয়াজুল কবির সাহেব লাস্টেও যা বললেন সেখান থেকে শুরু করি। 2014 সালে কিন্তু ভোট হয়নি। 1996 15 ফেব্রুয়ারিতে ইলেকশন করে সেখানে কেয়ারটেকার কনসেপ্ট, এক ভোটে আপনারা আসেননি আর এক ভোট হয়নি। না শুনুন, আমরা কেয়ারটেকার কনসেপ্টকে অ্যাপ্রুভ করেছিলাম, আর 2014 সালে এসে ওনারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য করে নিয়েছেন। আসুন এবার
উনি বললেন স্কুল কলেজ সম্পর্কে। শুনুন, প্রতি মিলিয়নে মাত্র 2 জন মারা যায়, অর্থাৎ 0.002% ডেথ করোনাতে হয় বিলো 18 ইয়ার্স। এটা উনি বলেননি। সেই ক্ষেত্রে গত সেপ্টেম্বরে বিলো 5% ছিল করোনা ইনফেকশন। তখন কিন্তু পর্যটন কেন্দ্র হতে অফিস আদালত সব খোলা ছিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। অতএব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছেন না, ঘোষণার পর ঘোষণাই দিচ্ছেন। আসুন, বিডিআর হত্যাকাণ্ড কার সময় হয়েছিল, সেটার বিচার কি হয়েছে? এখন হঠাৎ করে আমার অ্যাডভোকেট রেজাউল কবির সাহেবের কাছে শুনতে পেলাম যে বঙ্গবন্ধু হত্যা করেছে শহীদ জিয়াউর রহমান। শফিউল্লাহ সাহেব তখন কোথায় ছিলেন জানি না, মোস্তাক সাহেবের নাম কি আমরা কেউ শুনেছি কিনা তাও আমরা জানি না। জিয়াউর রহমান সাহেব 1975 সালে 15ই আগস্টে উনি কি দায়িত্বে ছিলেন না কোথায় ছিলেন? উনি তো 3রা নভেম্বর হাউস অ্যারেস্ট থেকে 7ই নভেম্বর সিপাহী জনতা উনাকে বের করে নিয়ে আসেন। এগুলো তো সিম্পলি ইতিহাসে লেখা আছে, এগুলো নিয়ে তো কথা বলার কোনো প্রয়োজন হয় না। এটা নাকি শোকের মাস, অবশ্যই শোকের মাস। এই শোকের মাসে আজকে টেলিভিশন পর্দায় দেখবেন 64 জন পরিবারের, 64 জন স্ত্রী, 64 জন বাবা, 64 জন মা, 64 জনের পুত্র কন্যা আজকে প্রেস ক্লাবের সামনে ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের পিতার খোঁজ খবর নেয়নি। বলছেন যে আজকে আন্তর্জাতিক গুম দিবস, যেটাকে আপনারা পালন করছেন, হ্যাঁ, এটা মানবাধিকার সংস্থা, তারা সরাসরি এই সরকারের কাছে জানতে চেয়েছে এই যে 64 জন গুম হয়েছে তারা কোথায় আছে। সরকার কিন্তু এই দায়িত্ব নেই। সরকার এখন খুঁজে বেড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা কে করেছে। এই যে ভ্যাকসিনের কথা উনি বললেন, সকলকে ভ্যাকসিন দিতে হবে, সকলকে ভ্যাকসিন দিতে হলে আমি একটু থামাই। আপনি যে বলছেন যে 64 জন পরিবারের 64 জন মানুষকে হারিয়েছে সরকার, এদেরকে না খুঁজে বেড়াচ্ছে বঙ্গবন্ধুকে কে হত্যা করেছে। আসলে যদি আমরা সামগ্রিকভাবে দেখি, কোনটা বড়, কোন হত্যা রহস্য খোঁজা উচিত, বঙ্গবন্ধুর না 64 জন পরিবার? কোনটা জাতির কাছে বড়? আচ্ছা, পরিবারের কাছে অবশ্যই আমার পরিবারের আপনজন, জাতির কাছে কে বড়? হত্যাই আপনি যখন আপনার পিতৃ বিয়োগ হবে সেটাও হত্যা, আর বঙ্গবন্ধু হত্যা হয়েছে সেটাও হত্যা। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি অ্যাজ এ জার্নালিস্ট, সাগর রুনির হত্যার কাণ্ডের বিচার 80 বার সাবমিট হওয়ার পরে কেন হলো না? আমি যদি বলি নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসের বিচার কেন হলো না? আমি যদি বলি আবরার হত্যার বিচার কেন হলো না? আমি যদি বলি তৌকির হত্যার বিচার কেন হলো না? আমি যে বলি সলিমুল্লাহ আলী সেই মেধাবী ছাত্র হত্যার বিচার কেন হলো না? সকল হত্যা এক হত্যা, কোন হত্যাকে দুই পাল্লায় মাপা যায় না। আমরা চাই হত্যাবিহীন একটি বিচার মেনে এই সরকার দায়িত্ব পালন করবে, সেটি আমি চাই। হত্যাবিহীন বিচার মেনে এই সরকার দায়িত্ব পালন করবে, কিন্তু যেখানে রিয়াজুল কবির কাউসার থেকে আওয়ামী লীগ বলছে কিন্তু হত্যার রাজনীতিতে আপনাদের হাতে রক্তের দাগ লেগে আছে, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই রক্তমুক্ত হতে চায়। আমি প্রশ্নে আসব, হত্যাকাণ্ডে কি সরকার বা কাউর মানে রিলেশনস এটা হতে পারে? ডক্টর এহসানুল হক মিলন, আমি আপনার কাছে আসব। প্রশ্ন আমি রেখে গেলাম, আপনারা হত্যাবিহীন রাজনীতির পথে ঐক্যমতে যেতে যাচ্ছেন, কিন্তু আপনাদের হাতে রক্তের দাগ আছে, সেই দাগ মুছতে হবে। তো সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন, তারা বলছেন। কিন্তু আমাদের সাথে প্রিয় দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বৈষয়িক মন্ত্রী এই জনাব আকম মোজাম্মেল হক। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? যারা মাননীয় মন্ত্রী আকম মোজাম্মেল হক, আপনি পাচ্ছেন? আপনি বোধহয় আনমিউট করা আছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জনাব আকম মোজাম্মেল হক? জি মাননীয় মন্ত্রী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমে সরাসরি যে প্রশ্ন যেতে চাই, গত কদিন ধরে যেটি হচ্ছে যে লাশ চন্দ্রিমায় আছে কিংবা কফিনে লাশ ছিল কিনা জিয়াউর রহমানের, ব্যক্তি জিয়ার সাথে আপনি আজকে বলেছেন কোনো বিরোধ নেই, তাহলে এত বছর পর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ আছে কি নেই সেই প্রমাণ বিএনপিকে দিতে বলছেন। আমরা জানতে চাই আসলে লাশ ছিল কি নেই, আর যদি না থেকে থাকে তাহলে এখন করণীয়টা কি? আপনি আরেকটা কথা বলেছেন যে সেখানে মূল ভবনে, জি আগে আপনি একটা প্রশ্নের উত্তর দেন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি মাননীয় মন্ত্রী, আপনি বলুন। শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি প্রশ্নও করেছি, আপনি শুধু বলবেন, শোনার অপেক্ষায় আছি আপনারটা। প্রথমত আমার এই দাবি আজকে নয়, পার্লামেন্টের প্রসিডিং সাক্ষী দেবে যে আমি অন্ততপক্ষে গত 12 বছর যাবত এই দাবি উত্থাপন করে আসছি পার্লামেন্ট এবং রাজনৈতিক ভাবে সেগুলোর এখন
দালিলিক প্রমাণ নাই, জনগণ জানে যে আমি আমার অবস্থানে সবসময় একথা বলে আসছি যে জিয়াউর রহমান যারাই হত্যা করুক, হত্যার আমরা অবশ্যই নিন্দা করি, কারণ কোনো খুনি সমর্থনযোগ্য নয়। খুন যারা করেছিল, হত্যা করেছিল, তারা কয়েক ঘন্টা মাত্র চট্টগ্রামকে তাদের দখলে রেখেছিল, অর্থাৎ ওই এলাকায় যেখানে হত্যা করা হয় চট্টগ্রামে, সে এলাকা তার খনিজের দখলে ছিল অল্প কিছু সময়ের জন্য। পরবর্তীতে এই সরকারের জিয়াউর রহমানের অনুসারীদের হাতেই আবার চিটাগাং ক্ষমতা আসে, আর সবসময় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে ছিল। লাশ যদি পাওয়া গিয়ে থাকে তাহলে লাশের ছবি কোথায়? জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, একটা রাষ্ট্রপতি একটা ছবি কেউ তোলার লোক ছিল না। রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র সবসময় যদি বলে যে হত্যাকারীরা করেছে, আমরা তো ছিলাম না, আপনারা তো কতক্ষণ পরেই দায়িত্ব নিয়েছেন, নেওয়ার পরে যখন তার লাশ পোস্টমর্টম করলেন তার ছবি কোথায়? তাকে দাফন করানো হয়েছে। বিএনপির সেক্রেটারি জেনারেল মহোদয় বলেছেন যে সেটা পোস্টমর্টম করেছে ডাক্তার তোফায়েল এবং 22টা বুলেট বের করেছে। তাহলে তার একটা ছবি থাকা উচিত, রাষ্ট্রপতি তিনি ছিলেন। তারপর জেনারেল সেক্রেটারি সাহেব আরো বলেছে, সেক্রেটারি জেনারেল সাহেব আরো বলেছেন মহাসচিব, যে আমি নিজে দেখেছি কাচের মধ্যে দিয়ে, কাচে ঘেরা ছিল সেই কফিন, সে আমি নিজে তার মরদেহ দেখেছি। তাহলে তো আমাদের কোনো কথাই থাকে না, দয়া করে সেই ছবিটা উনি যেটা দেখেছেন তার কোনো ছবি রাখবেন না, উনি রাষ্ট্রপতি ছিলেন তা তো হয় না। তাহলে সেই ছবিটা দেখালেই হয়। আমি আজকে সকালেও বলেছি, যদি এটা প্রমাণ করতে পারেন তার কোন ছবি যে তার ওখানে লাশ ছিল, আমরা জাতির কাছে ক্ষমা চাইব, যে বিচার করে সেই বিচারের সম্মুখীন হব। আমি চ্যালেঞ্জ করে বলছি যে ছিল না। যদি প্রমাণ করতে না পারে মাননীয় মন্ত্রী, আপনি যে বলেছেন যে দালিলিক প্রমাণ, তাহলে কি হবে? প্রমাণ যদি না হয়, একে তো বলছেন জি জিনের টেস্ট করো, তার সত্যতা যাচাই করা যায়, আপনারা সেটাও করতে পারেন। সেই চ্যালেঞ্জও আমি গ্রহণ করতে সম্মত আছি। বললেন জি, তাহলে যদি আপনি বলছেন দালিলিক প্রমাণ লাগবে এবং সেটা বলছেন যে সেই সময় লাশের কোনো ছবি ছিল না, অর্থাৎ লাশের ছবি যদি দেখানো যায়, প্রমাণ যদি দেওয়া যায়, তাহলে সেখানে চন্দ্রিমা উদ্যানে যেটা কবর থাকবে। আর যদি বিএনপি সেটা না মানে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? না পারে কি হবে সেটা আমি তো দেখেন, সেখানে তার লাশ ছিল না। লাশ না থাকলেই কোন নেতাকে শ্রদ্ধা করা যায় না তা নয়। আমরা বঙ্গবন্ধুর লাশে 32 নম্বর গিয়ে শ্রদ্ধা নিবেদন করি, সেটা কি শ্রদ্ধা নিবেদন হয় না? কবরের পাশে যাচ্ছি যে জিয়াউর রহমানের লাশ না থাকে, মানুষকে যদি প্রতারিত করা হয়, যেখানে জিয়াউর রহমানের লাশ আছে, এই প্রতারণা করাটা এইটা কোনো মতেই নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। তাই ওই কারণে সত্যটা উদ্ঘাটিত হওয়া উচিত। আমি সেই দাবিটাই করে আসছি। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আছেন ডক্টর এহসানুল হক মিলন। আমি একটু আপনার কথা সূত্র ধরে তার কাছে জানতে চাবো। এহসানুল হক মিলন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ আছে কি নেই সেটা প্রমাণ দিতে হবে, আপনাদের দালিলিক প্রমাণ দিতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে। তা না হলে মিথ্যার উপরে আপনার মাজার বানিয়ে আপনারা একটা রাজনীতি করে যাচ্ছেন। উত্তর দিবেন? হ্যাঁ, আমার বিশ্বাস, আমি জানি মাননীয় মন্ত্রী তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আমার প্রশ্ন, জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধ করেছে সেটা উনি জানেন কিনা? 9টি সেক্টর কমান্ডার যে ছিলেন, সেই 9টি সেক্টর কমান্ডারের মধ্যে জিয়াউর রহমানের যে নাম আছে সেটা তিনি জানেন কিনা, এটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন যে মুক্তিযুদ্ধের যে এতগুলি খণ্ড তৈরি হয়েছে, বলা হয়নি, উনি আমার মনে হয় না, আমি আসছি একটি পয়েন্টও বাদ দেব না, আমি আসছি আপনাদের ডেপুটি চিফ থাকবে না কেন, জানবো না। আচ্ছা, আপনি জানেন, বেশ ভালো কথা। যে দর্শক ম্যাটার সেন্টার পয়েন্ট চলছে, আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলে উনি এটা জানেন কিনা, লেফটেন্যান্ট কর্নেল এ.জে. তোফায়েল আহমেদ, জি, তিনি পোস্টমর্টম রিপোর্ট করেছেন। আমি ইতিমধ্যে আপনার এখানে পাঠিয়ে দিয়েছি পোস্টমর্টম রিপোর্টটা। এটা কি ক্যামোফ্ল্যাশ? এটা কি তৈরি করা হয়েছে? 1 মিনিট, 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 1
আমি পোস্টমর্টম রিপোর্ট কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু বলেছেন যদি দলিল দিতে পারেন তাহলে কিন্তু জাতির কাছে তারা ক্ষমা চাইবেন বলেছেন। মানেই হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট। আমিও বললাম যদি উনি প্রমাণ করতে পারেন শহীদ জিয়া রহমানের লাশ ওখানে নেই, তাহলে আমাকে কি করতে হবে সেটা বলেন। আমি তো মন্ত্রীরা পদত্যাগ করতে পারবো না, কি করতে হবে সেটা বলেন। আমিও চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওখানে লাশ রয়েছে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি নিজে লাশ দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে শাহবাগের সামনে আমি দাঁড়িয়েছিলাম, সেখান থেকে লাইনে আস্তে আস্তে পুরাতন সেই সংসদ ভবনে গিয়ে সেখানে আমরা লাশ দেখেছি। আমি লাশ দেখেছি, কে বলবে? আর পোস্টমর্টম রিপোর্ট যে লেফটেন্যান্ট কর্নেল দিয়েছে তোফায়েল আহমেদ, এটাকে আজকে আপনি অস্বীকার করলেই তো হবে না। অস্বীকার নতুন করে নতুন ইতিহাস বানানো যায় না। ইতিহাস যেটা হয়েছে যেটা ঘটেছে সেটাই ইতিহাস, নতুন করে ইতিহাস তৈরি করা যায় না। যদি তারা এটাই ভাবতেন 1996 সালে যখন 1996 সপ্তম জাতীয় সংসদ ক্ষমতায় ছিলেন তখন কেন এই প্রশ্ন তারা আনেননি? এটা কি আজকে কোন গুপ্তচর ওনাকে নতুন ইতিহাস দিয়েছেন? 2001 সাল পর্যন্ত দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কেন বলতে পারলেন না? আজকে কেন এই নতুন স্বপ্নে দেখলেন আপনারা? এটা বলতে পারেন কেন? শফিউল্লাহ সাহেব বলতে পারলো না কেন? তোফায়েল সাহেব বলতে পারলো না কেন? এজে উসমানী সাহেব বলতে পারলো না? মাননীয় মন্ত্রী উত্তর দিবেন, কিন্তু সে পার থেকে প্রশ্ন আছে আপনি লাশ দেখেছিলেন না কফিন দেখেছিলেন, লাশের কোন অংশ দেখেছিলেন সেটা তারা জানতে চাচ্ছে। আমি লাশটাকে যেইভাবে কফিনে করে নিয়ে এসে কাঁচ দিয়ে ঢেকে মুখের অংশটা একটু খোলা রাখে সেইটা আমরা দেখেছি। আমি একা নয়, লাখো জনতা দেখেছে। এই প্রশ্ন বাংলাদেশের লাখো জনতার মনে কখনো আসেনি। 1996 সালে এই সরকার ক্ষমতা আসছে তখন তাদের মনে আসেনি। আজকে 2021 সালে তাদেরকে এই কথা মনে হয়েছে। কোন ষড়যন্ত্র? কেন এটা আজ মনে হলো? মাননীয় মন্ত্রী নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমিও চ্যালেঞ্জ দিলাম যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে আমাদের কি আমাকে কি করতে হবে সেই চ্যালেঞ্জ আমি আজকে এহসানুল্লাহ মিলন না, এটা দলগত একটা বিএনপির কথা বলছে। আপনি ব্যক্তি এহসানুল্লাহ মিলন কেন দায় নেবেন? এটা তো বিএনপির কথা। উনি ব্যক্তিগতভাবে দায় নিয়েছেন, তাহলে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ছিলেন, 1996 সালে তিনি নেতা ছিলেন। এতদিন কেন বলেননি? হঠাৎ করে কোন ষড়যন্ত্রে কোন সুরঙ্গ পথ দিয়ে আসা এই অসৎ বাক্য আমরা শুনতে পাচ্ছি? সেই ষড়যন্ত্র তো আপনাদের খুঁজে বের করতে হবে। মাননীয় মন্ত্রী নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি আমার কথা? আমার পার্লামেন্টের আমি বলি যে পার্লামেন্টের দয়া করে আপনারা প্রস্তুতি তুলুন। আমি বলেছি কিনা 10 বছর যাবত বলছি কিনা, আজকে নতুন নয়, অব্যাহতভাবে বলে আসছি। প্রসিডিং আছে, সেটা তো আর বানানো যাবে না। বলছেন তিনি একজন প্রত্যক্ষদর্শী, তিনি নিজে চোখে দেখেছিলেন। আমি নিজে লাইনে দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ জনতা সেই লাইনে ছিল। সেই জায়গায় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফজলুল দ্বিতীয়বারের মতো ভিপি। আমি কেন্দ্রীয় ছাত্র নেতা ছিলাম, শাহবাগে লাইনে দাঁড়িয়েছি। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি সেই ড্রাম ফ্যাক্টরি সংসদ ভবনে সেই লাশ দেখেছি। সেই প্রত্যক্ষ সাক্ষী আমি রয়েছি। এখানে প্রত্যক্ষ সাক্ষী তিনি নিজেই, যিনি আমাদের আলোচক, তিনি বলছেন তিনি জিয়াউর রহমানের লাশ দেখেছেন এবং তিনি একই কথা বলছেন তিনি দেখার পর যেহেতু চাক্ষুষ সাক্ষী তিনি, তারপরে এত বছর পর কেন ষড়যন্ত্র করা হচ্ছে? কেন 96 তে বলা হলো না? জি, আমি একটু উত্তর জানতে চাই। মাননীয় মন্ত্রী আপনি কি উত্তর দেবেন? তিনি যে প্রশ্নগুলো তুলছেন। আমার কথা হলো সংসদে বাদল সাহেবের কথা শুনে আমি একটু মাননীয় মন্ত্রীর কথাটা শুনতে চাই। আপনার প্রশ্নই জবাব দিচ্ছেন তিনি। জি, যেখানে তার লাশ পাওয়া যায়নি, লাশ আনা হয়নি, লাশ তাহলে যদি দেখে থাকেন তাহলে ছবি দেখার। সাধারণ মানুষের একটা লাশের ছবি আছে। আর উনি একটা রাষ্ট্রপতি ছিলেন, তখন উনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির ছবি থাকবে না মৃতদেহে? এটা কেমন কথা বললেন? পোস্টমর্টম রিপোর্টই হচ্ছে একজন লাশকে দাফন করার আগে এটি হচ্ছে সরকারি নিয়ম নীতি মেনে এটা করতে হয়। পোস্টমর্টম রিপোর্টই হচ্ছে ফাইনাল রিপোর্ট। আমি একটু কথা বলতে চাই। দেখুন, যে অ্যাডভোকেট সাহেব বলেন, জিয়া রহমান সাহেব আপনারা শহীদ বলেন, আসলে একজন শহীদ কখনো নয়। কি যুদ্ধ করে হতাহতে মৃত্যুবরণ করেছেন? শহীদ হয় একজন ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব থেকে আততায়ীর গুলিতে নিহত হন, যিনি রাষ্ট্রের জন্য দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন, তিনি হচ্ছেন শহীদ। 6 বছর হত্যা করেছেন, সেই সেনাবাহিনীর লোকেরা ওনাকে হত্যা করেছেন, ব্রাশ ফায়ার করেছেন, 6 জনকে একসাথে মাটি চাপা দেওয়া হয়েছে। সেখান থেকে বাক্সবন্দি
কি আনা হয়েছে, এটা আপনি দায়িত্বে ছিলেন না। তখনকার সেনা প্রধান সহ যেসব ক্যাপ্টেন বা মেজররা দায়িত্বে ছিলেন তারা বলেছেন আমরা কফিন খুলিনি, কফিনের ভিতর কি ছিল তারা দেখেননি। আপনি তো দায়িত্বপ্রাপ্ত লোক ছিলেন না, যারা দায়িত্বপ্রাপ্ত লোক ছিলেন তারা বলেছেন তারা কফিন খুলেনি, দেখেননি। আমি যেটা বলবো ষড়যন্ত্রের কথা, দেখুন আপনারা জিয়াউর রহমানের কেন শফিউল্লাহ সাহেব বলতে পারেননি, আপনারা পরবর্তী তোফায়েল আহমেদের মতো বসিয়ার নেতা বলতে পারেননি, কেন পরবর্তী সেনা প্রধানরা বলতে পারেননি, কেন মুক্তিযোদ্ধা কর্নেল অলিরা বলতে পারেননি, কেন জেনারেল ইব্রাহিমরা বলতে পারেননি, কেন বাদল সাহেব সংসদে প্রসিডিং এ রয়েছে, বাদল সাহেব নিজে বলেছে, আমি রেকর্ড শুনিয়ে দিতে পারি। মিথ্যে গল্প বানিয়ে এই দেশের লোককে আর সেই সময় শেষ হয়ে গিয়েছে ভাই, সেই সময় শেষ হয়ে গিয়েছে। নির্দেশে সেখানে হামলা হয়েছে, ওবায়দুল কাদের সাহেব নির্দেশ দিয়েছে হামলা করার জন্য, সেই জন্য ছাত্রদলকে হামলা করেছে। আমি তো বলতে পারি ওবায়দুল কাদের নির্দেশে ছাত্রলীগ হামলা করেছিল। আজকে যদি আমরা সরকার থাকতাম, আজকে যদি নিরপেক্ষ সরকার থাকতো, একটি মামলা হতো, সেই মামলার আসামি কে হতো? উস্কানি দাতা হিসাবে ওবায়দুল কাদেরকে করা হতো, হতো না? আপনি তো আইন বিশেষজ্ঞ, আপনি অ্যাডভোকেট, আপনি বলুন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় আপনারা মিছিল করেছেন কেন? থামাই মাননীয় মন্ত্রী, অনুমতি নিয়েছেন? আমরা একটু মাননীয় মন্ত্রীর কথা শুনি। মুক্তিযুদ্ধ পৃথিবীতে একটি মাত্র দেশ সাউথ এশিয়ার একটি মাত্র দেশ বাংলাদেশকে আজকে শিক্ষায় পঙ্গু করে দিয়ে এই জাতিকে ধ্বংস করা হচ্ছে। আপনি কি সেটা জানেন? কারণ আপনারা ভয় পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান খুললে সরকার চলে যাবে, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোন যুক্তি নেই। আমি থামাচ্ছি, আমি আওয়ামী লীগ যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে নির্বাচনের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, আর আপনারা যতবার ক্ষমতায় এসেছেন কোয়ের মাধ্যমে এসেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে এসেছেন, কোনো কেউ যদি আমার কথা না শুনে আমি বসে পড়ে কিনা আপনারা 96 সালে আমি তো করেছিলেন। আপনি যদি একটু শান্ত হয়ে আমার কথা শুনেন, আপনি আমার মিলন আমি একটু অনুরোধ করছি, আপনি যদি একটু শান্ত হয়ে আমার কথা শোনেন। আমরা দুজনেই আপনার কথা শুনলাম, আমাদের মাননীয় মন্ত্রী আছে তিনিও আপনাদের কথা শুনছিলেন। আমি দুজনের কথা শোনার পর একটু মাননীয় মন্ত্রীর কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী আপনি নিশ্চয়ই আমার কথা আশারে গল্প করলে তো শোনা যায় না ভাই, এই আশারে গল্প করলে তো শোনা যায় না। একসাথে আজকে 50 বছর পরে এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে জিয়ার লাশ নেই, এগুলি শুনতে হবে আমাদের। জাতি এটা খায় না, প্রমাণ করুন, আদালতে গিয়ে প্রমাণ করুন, তারপর আসুন টকশোতে। যেমন হত্যা করার পর লাশ পাওয়া যায় না, এটা বলতে চাই। লাশ পাওয়া গিয়ে লাশের ছবি দেখায়, না ডিএনএ টেস্ট করুন। জি, লাশের ছবি দেখাতে হবে, না তো ডিএনএ টেস্ট। এই দুটো জায়গাতেই একদম মাননীয় মন্ত্রী আছেন, কিন্তু মাননীয় লেখা আছে, পড়তে হবে লাশ পচে গিয়েছে, লেখা আছে। আচ্ছা, পচা লাশের ছবি এটা কি দেখাতে হবে? না না, লাস্ট পোস্টমর্টম রিপোর্ট ইজ দ্য রিপোর্ট, দ্যাটস দ্য ফাইনাল। আহসানুল্লাহ মিলন, আমি ছোট্ট করে একটু জানতে চাই, আপনি বলছেন পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে লাশ পচে গিয়েছে, তাহলে আপনি পচা লাশ কি করে দেখলেন? মুখ খোলা ছিল বললেন। শুনুন, এটা কফিনের ভিতরে আমি সেটা জানতে ছিল সেইভাবে প্রসেস। আপনি কি জানেন আমেরিকা থেকে লাশ কিভাবে আসে? না, আমি জানতে চাই। একটি লাশ আসলে লাশকে আগে ফিউমিগেটেড করতে হয়, লাশের বডি পার্টস বের করতে হয়, সেখানে আবার তারা লিকুইড ঢুকাতে হয়, সেইভাবে করে লাশ তো মাসের পর মাস রাখা যায়। মানে কফিনে কোনো প্রতীকী লাশ ছিল না আজ? অবশ্যই ছিল। আচ্ছা, মানে জিয়াউর রহমানের লাশ ছিল? অবশ্যই জিয়াউর রহমানের লাশ ছিল। সেই জায়গাটা নিয়ে এইটা ইতিহাস প্রমাণ করবে। আজকে যারা বলছে ক্ষমতার দাপটে মিথ্যা কথাকে সত্য বানানোর চেষ্টা করছে, এই কথাটা বলেছেন এই পর্যন্ত কেউ এভাবে কথা বলেনি। আমি হয়তো থাকবো না এই দেশে, হয়তো থাকবো না, কিন্তু বাংলাদেশে প্রমাণ হবে শহীদ জিয়ার লাশ আছে। জি, সেইটা প্রমাণ আপনাদেরকে করতে হবে। যদি প্রমাণ চেয়ে থাকে সরকারি দল, তাহলে এটা আপনাদেরকে প্রমাণ দিতেই হবে, কারণ তারা তো বলছে প্রমাণ দিবেন। এবং জাতীয় সংসদের যে স্থাপনার ভবন আছে, সেই ভবন বহির্ভূতভাবে এই মাজার গড়ে উঠেছে। জাতীয় সংসদ কি আপনি জানেন? এটা হলো পাকিস্তান, না আপনি একটু শুনেন, এটা হলো পাকিস্তানের চাঁদ তারা পতাকা ছুটে হয়।
ক্রিসেন্ট লেক মানে কি? এটা হলো পাকিস্তানের পতাকার চাঁদ। আর সংসদ ভবনটা 5টা তারার কর্নার রয়েছে, চাঁদ তারা পতাকা, সামনে গ্রিন এন্ড হোয়াইট, যেটা টপ ভিউ পয়েন্ট থেকে এটাই দেখা যায়। জি, আপনি পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন নাকি? মানে লাশ উঠিয়ে নিয়ে? জি, মাননীয় মন্ত্রী যে প্রশ্ন তুলেছেন এহসানুল হক মিলন, উদ্ভট প্রশ্ন কে জবাব দিবে? এটা উদ্ভট নয়, হেলিকপ্টার করে ওই সংসদ ভবনের উপরে চলে যান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা চাঁদ তারা আচ্ছা পাকিস্তানের এহসানুল হক মিলন, আচ্ছা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি হেলিকপ্টারে উঠে দেখুন। মন্ত্রী মহোদয়কে তো বলার সুযোগ দিতে হবে। আপনি জি জি না জেনে বললে তো হবে না। যদি পার্লামেন্ট পাকিস্তানি পতাকা, জি বলুন, শুনতে পাই। আসলে মাননীয় সাবেক মন্ত্রী মিলন ভাই যেসব বিষয়ে অবতারণা করছেন, পাকিস্তানের 4 তারা পতাকা যদি তিনি পার্লামেন্টের 5 তারা পতাকা আইসবে সেই কবিতা ওখানে, জি একটু ব্যাখ্যাটা শুনি। আমরা যেটা বলেছি যে 2 ক্যানের নকশা বহির্ভূত যেগুলো আছে সব পোশাক হোক, মূল নকশা মতোই এই পবিত্র স্থানটা, হ্যাঁ লুই খানের পাকিস্তানের পতাকা থাকুক আর সব উঠিয়ে পেলি, তাহলে আমাদেরকে বলার নাকি আমরা পাকিস্তান ফিরতে চাই। তাহলে আওয়ামী লীগ কি পাকিস্তানের পতাকাকে এখানে প্রতিষ্ঠিত করতে চায়? আপনি যে প্রশ্নটা আওয়ামী লীগ যদি পারে ওই চাপ তারা পতাকাকে ভেঙে নতুন সংসদ ভবন করুক, সেইটা আমি দাবি রাখলাম। আপনি যে প্রশ্ন তুলেছেন সেই জবাবটা তো মন্ত্রী মহোদয় দেবেন। একটু আমরা সুযোগটা শুনি যে উনি কি বলতে চাচ্ছেন। জি আপনি বলুন, আপনি কি বলতে চাচ্ছেন যে প্রশ্নটা দিয়ে কথা হচ্ছিল। জি, আমাদের মহান সংসদ পাকিস্তানি পতাকার আদলে করা হয়েছে, এটা আমি শুনিও নাই, আমি দীর্ঘদিন কোনোদিন অনুভব করি নাই। আজকে প্রথম শোনা কথা। Just take a helicopter, go on top of it and look at the down and see what is this. What is the meaning of the crescent? Crescent হচ্ছে বক্রচাপ। আচ্ছা হেলিকপ্টারে উড়ে মাননীয় মন্ত্রী মহোদয় যদি না জানে, আচ্ছা নিশ্চয়ই উড়ে দেখবেন কি ঘটেছে, কিন্তু আমরা শুনি না কি বলছেন মন্ত্রী মহোদয়। জি চাই যে এটা যদি পাকিস্তানের আদলে হয়ে থাকে সেটাও দেখা যাবে। তো এটা তো কালকে এটা কেউ ধ্বংস করে ফেলবেন না, তাহলে এটাকে ভেঙে ফেলুন, এটাকে ভেঙে ফেলুন, ভেঙে নতুন ভাবে করুন। ধন্যবাদ। এটা কখনোই এটা পাকিস্তানি পতাকার আদলে এটা হয় নাই। লুই খানের ম্যাপ পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে $500,000 দিয়ে একজন এডিশনাল সেক্রেটারি আজ থেকে 3 বছর আগে এনেছে। ম্যাপটা খুলে দেখুন, এবং ওখানে যে 2টি সাবজেল বানানো হয়েছে, এই 2টি সাবজেলও ছিল না, এবং বলা হয়েছিল সংসদ ভবনের ওই কোয়ার্টারগুলিতে এমপিরা থাকবেন, অন্য কেউ থাকতে পারবে না। এমপিরা সংসদ হাউসে বিতর্ক করবে, বিকালে এক বাসায় থাকবে, এক লনে খেলবে, এক কথা বলবে, সেই জায়গায় একটা জায়গায় এসে পৌঁছাতে চায়, একভাবে তারা কার্ড খেলবে, তাদের মধ্যে আবার বন্ধুত্ব গড়ে উঠবে। সেই জন্য লুই খান তার পাশে এমপি হোস্টেল বানিয়েছিল, সচিবদের থাকার জন্য নয়। দ্যাট ওয়াজ দ্য মেইন থিং, যে একই জায়গায় থাকবে, সংসদে তর্ক করবে, বেরিয়ে এসে আবার তারা একত্রে খেলাধুলা করবে, পারিবারিক সম্পর্ক দিবে। আমার দিকে তাকান, একটু যদি শান্তভাবে আমার দিকে তাকিয়ে শুনুন। লুই খানের কনসেপ্ট আপনি জানতে হবে, ইউ হ্যাভ টু রিড ইট, ইউ হ্যাভ টু স্টাডি প্লিজ। আমি তো কথা আগাতে পারবো না, আমি কথা আগাতে পারবো না। আপনি লুই খানের এটা একটু পড়ে দেখেন, না পড়ে তর্ক করলে তো লাভ হবে না। সব পড়বো, আপনি আমাকে সব পড়তে না, এইভাবে আসলে অনুষ্ঠান করা যায় না কি? আমার অনেক মুশকিল হয়, আপনারা সবাই বলেন আমার কথা কেউ শোনে না, তখন আমি আমার প্রশ্ন সব হারিয়ে ফেলি। যেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিষয়টা বললেন না কেন? লুই খানের জি বলে যাচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তিনি কি জানেন না লুই খানের বিষয়বস্তুটাকে তিনি পড়েননি? কিন্তু দেখুন এহসানুল হক মিলন উপরে আকাশ খোলা রেখেছে, কেন উইন্ডো রেখেছে, আচ্ছা এহসানুল হক মিলন আমাকে হাউস রেখেছে, কেন এখানে এমপি ক্লাব রেখেছে। আচ্ছা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে। এখন আমার কথা একটু শুনেন প্লিজ। সেটা হচ্ছে আওয়ামী লীগ তার সব জায়গা পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রমাণ দিতে হবে চন্দ্রিমা উদ্যানে লাশ আছে কি নেই, ডিএনএ প্রয়োজনে ডিএনএ পরীক্ষা দিতে হবে। সেই জায়গাতে যদি না থাকা হয় তাহলে অবৈধ স্থাপনা প্রমাণ কি প্ল্যান্টিভ দিবে না ডিপেন্ডেন্ট দিবে, কে দিবে? সেটা মাননীয় মন্ত্রী। হ্যাঁ মাননীয় মন্ত্রী তো বলেই দিয়েছেন, যেখানে ছবি ছিল না, লাশও নেই, কেউ একটা ছবি দেখাতে পারেনি, তিনি তো তার জায়গায় পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনার এবং ডিএনএ টেস্টের রিপোর্ট দেখাতে হবে, পোস্টমর্টম রিপোর্ট
is the final document of a death. মাননীয় মন্ত্রী, আমি শুরু শেষ করতে চাই একটা জায়গাতে যেখানে বারবার বলছে যে পোস্টমর্টেম রিপোর্ট আছে, সেটাকে কেন আপনাদের কাছে মনে হচ্ছে তাহলে হাইকোর্ট আগামী কালকে পোস্টমর্টেম রিপোর্ট এটাকে কেন দালিলিক প্রমাণ মনে করছেন না? রেজাল্ট কমিশন বিজ্ঞ লয়ার উনি বলেন না কেন এটা? জি, হোয়াট ইজ দ্য এভিডেন্স? আচ্ছা এবার শুনি না উনি কি বলছেন, মাননীয় মন্ত্রী কি বলছেন শুনি। মাননীয় ইয়েকে জিজ্ঞেস করেন, লয়ারকে জিজ্ঞেস করেন না, মুক্তিযুদ্ধ মন্ত্রী মাননীয় মন্ত্রী তিনি বলুন। এটা প্রেসক্রাইব ফরম্যাট আছে, 200 বছর যাবতই ফরম্যাটে পোস্টমর্টেম রিপোর্ট হয়। একটা সাদা কাগজের মধ্যে আপনি আসলেন, বসে আমি একটা লিখে দিলাম, সেটা একটা ফরম্যাট, সেটা 200 বছর যাবতই ফরম্যাট চালু আছে। পোস্টমর্টেম রিপোর্ট কিভাবে হয়, সেভাবে কি হয়েছে? দয়া করে একটু দেখেন, সেটাও আমি চ্যালেঞ্জ করি। পোস্টমর্টেম রিপোর্টে হাত পা শরীরের অঙ্গ বিভিন্ন লেখাতে উল্লেখ করা থাকলে অনেক কিছু চ্যালেঞ্জ করা যায়। ক্ষমতার বাইরে গিয়ে এই সমস্ত জাতি নেবে না। আজকে আপনার দেশের অন্যান্য করোনা নেই, ইলিশ ডিপ্লোমেসি করেছেন করোনার ভ্যাকসিন নিয়ে, আজকে করোনা নাই বলে মানুষ মারা যাচ্ছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে মাননীয় মন্ত্রী কিন্তু শুরুতে যুক্ত হয়েছিলেন এবং তিনি বলেছেন যে এই জিয়াউর রহমানের লাশ আছে কি নেই মাজারে, সেটা যদি ভুল প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু তিনি বলেছেন মাননীয় মন্ত্রী জাতির সামনে তিনি নিজে ক্ষমা চেয়ে নেবেন, তিনি যদি ভুল হন। তার মানে তার কাছে সত্যতা আছে, কোথাও না আছে, এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী এই প্রশ্ন তুলেছেন, সুতরাং সকলে বলছেন কিংবা আপনাদের কাছে বলছেন। আমি যেটা আসছি প্রসঙ্গে, মাননীয় সংসদ সদস্য মারা গিয়েছেন, বাদল সাহেবের বক্তৃতাটা শুনেন, সংসদের সকল মুক্তিযোদ্ধাদের কথা শুনেন। পোস্টমর্টেম রিপোর্টটা আপনাদের কাছে আছে কিন্তু ওনারা বলছেন গ্রহণযোগ্য না। এখন সমাধান কি? সংসদ পাকিস্তানের পতাকার মতো, এখন এই সংসদ আমাদের সম্পদ, বাংলাদেশের সম্পদ। ওনারা কি এটাকে বিতর্কিত করার জন্য জিয়া রহমানের কবর, তথাকথিত কবর দিয়েছেন? এটা বিতর্কিত করার জন্য কি শাহ আজিজের কবর দিয়েছেন? বিতর্কিত করার সবুর খানের কবর দিয়েছেন? তাদেরকে এখানে ঠাঁই পাওয়ার কথা? যারা বাংলাদেশকে মেনে নেননি, যারা লন্ডনে চলে গিয়েছিলেন, পাকিস্তানে চলে গিয়েছিলেন, তাদের কবর এখানে করার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? আপনি যে প্রসঙ্গ তুলেছেন সেই জায়গাটা, জি রিয়াজুল কবির কাউসার, আমাকে অনুষ্ঠান শেষ করে আনতে হবে। মাননীয় মন্ত্রীর কাছে যে জায়গাটা নিয়ে যেতে চাই, এত বছর পর তাহলে কবর আছে কি নেই সেই প্রসঙ্গটা কেন উঠলো, বিতর্ক তো আসলে কারা করলো সেই জায়গাটা আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাই। হত্যার বিচার শুনেছে কত বছর পর? জি বলেন। আবারও বলছি, আজকে নয়, আমি আজীবন এটা করেছি, সেটার প্রমাণ হয়তো এখন দেওয়া যাবে না, গাজীপুরের লোক জানে। এবং পার্লামেন্টে যে আমি 12 বছর যাবত বলছি, পার্লামেন্টের প্রসিডিং আছে, আমি প্রথম থেকেই বলে আসছি যে এটা একটা মিথ্যাচার কেন হবে, সত্য জিনিস হোক। আমি জিয়াউর রহমানের হত্যার পক্ষে ওনার প্রতিবাদ করি, ওনাকে সম্মান দেওয়া হোক, এটা আমার সবই, এই ব্যাপারে বিতর্ক নাই। কিন্তু একটা ভুয়া জিনিসকে প্রতিষ্ঠিত করবে ইতিহাসের সত্যের জন্য আমি বলছি যে এই কবরটা সঠিক নয়, এই দাবি আমি করে আসছি, কাউকে অসম্মানিত করার জন্য। কিন্তু ইতিহাস কি সঠিক না বেঠিক সেটা তো যাদের বিপক্ষে গেল, অর্থাৎ বিএনপি বলছে তারা সঠিক, ওখানে মাজার আছে অর্থাৎ কবর আছে তাই তারা এটাকে মাজার বানিয়েছে, কিন্তু এটা সঠিক না বেঠিক সেই প্রমাণের দায়িত্ব তাহলে কে নিবে? কি ছিল, জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন না? সলিমুদ্দিন গলিমুদ্দিন মারা গেছে, কেউ এইভাবে চিন্তা করে নেই। উনি রাষ্ট্রপতি ছিলেন, হি ওয়াজ অ্যাসাসিনেটেড, হি ওয়াজ কিলড, গভর্নমেন্ট তার ছিল, তারা হয়তো কয়েক ঘন্টা, ওই বিদ্রোহীরা খুনিরা কয়েক ঘন্টা তাদের আয়ত্তে ছিল চিরাগং, কিন্তু তারপর সম্পূর্ণ সময় তো বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। কাজের বঙ্গবন্ধুর হত্যার পর যেমন আমরা ক্ষমতায় ছিলাম না, খুনিরা ক্ষমতায় এসে গেল, জিয়াউর রহমানের ক্ষেত্রে কিন্তু তা নয়। জিয়াউর রহমান খুনের পরেও তার দলই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাই তার ছবি তুলতে পারে নাই, পোস্টমর্টেম করতে পারলো, দাফন করতে পারলো, নিয়ে আসতে পারলো, আনতে পারলো, সবই করতে পারলেন, তাহলে একটা ছবি তুলতে পারলেন না। শুনেন, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কোন মরহুম নেতার জন্য হয়নি, আর কখনো হবেও না। সেই সময় সরকার বিএনপি ছিল, সেই কারণে সেই লাশ গায়েব করার সুযোগ কাউর ছিল না। এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি, কখনো হবে না। ম্যান্ডেলার তাও হয়নি,
কোন এবং বিএনপি সরকার ছিল সেই সময় লাশ চোর হওয়ার কোন রকম কিন্তু মিলন আপনি যেটা বলছেন, আমি রিয়াজুল কবির কাউসার আমি একটু থামাচ্ছি, আমি একটা প্রশ্নে যেতে চাই। এহসানুল হক মিলন, আপনি বলছেন পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কখনো হয়নি, কিন্তু সাধারণ মানুষ কি জানতো কফিনের ভিতরে লাশ আছে কিনা? তারা তো জানাজায় গিয়েছিল, লাশ আছে কিনা আছে এইটা কি জেনে গিয়েছিল? এই লাশটা চুরি করতে পারতো যদি কিনা আমাদের সরকার না থাকতো। আমাদের সরকার, বিএনপি সরকারের সময় অ্যাক্টিং প্রেসিডেন্ট সত্তার সাহেব ছিলেন, সেই সময় লাশ চুরি করবে এত বড় বাহাদুর প্রেতাত্মাটা বাংলাদেশ ছিল বললেই আষাঢ়ের গল্প বিশ্বাস যাবে। রাষ্ট্রপতি ছিলেন, মাননীয় মন্ত্রী বলছেন একটা ছবি কেন কেউ তুললো না? কোন ছবি নেই কেন? তার ছবির বিষয়টা নয়, ওনাকে ওখানে দাফন করা হয়েছে চিরাঙ্গে, সেখান থেকে উঠিয়ে আনা হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট করা হয়েছে, রাত্রি 4টার সময় পোস্টমর্টম রিপোর্ট করা হয়েছে, লেখা রয়েছে কি কি হয়েছে না হয়েছে। সেই লাশ হেলিকপ্টার করে আনা হয়েছে, বাংলাদেশের লাখো জনতা লাইন দিয়ে সেই লাশ দেখেছে, সেই লাশ লাখো লাখো জনতার জানাজা হয়েছে, তারপরে দাপন হয়েছে। সেই অসত্য এই যে কুতর্ক, কুতর্কটা কেন আজকে? এই কুতর্কটা হচ্ছে বাংলাদেশকে অন্যদিকে ধাবিত করার জন্য। কি কারণে অন্যদিকে ধাবিত হবে? কি কারণে ধাবিত হবে? অনুষ্ঠানটা কি ছিল? না না, স্কুল কলেজ ছিল, তার সাথে আমাদের লাশ আছে কি না সেটাও ছিল। চলে আসে জিয়া রহমানের লাশ। আমি এত কিছু বুঝি না, আমি কিছু বুঝি না। ডাইভার্ট আওয়ার কান্ট্রি পলিটিক্স টু ইন আদার সেক্টর। একটা জায়গায় আপনার কাছে যেতে চাই, আপনি 1 সেপ্টেম্বর কেন বলা হলো জিয়া রহমানের লাশ জিয়া রহমান মাজারে যেতে পারবে না? ওয়াই? কারণটা হলো আমাদের নেতা ওখানে শুয়ে আছেন, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা ওখানে যাই, আমরা ফুলের তোড়া দেই, সেটা বন্ধ করলেন। কেন বন্ধ করলেন? কারণ আওয়ামী লীগের একটি জিনিস জিয়াফোবিয়া, জিয়াভূত, এই জিয়াফোবিয়া। কারণ জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া কোটি গুণে শক্তিশালী। এই জিয়াকে ভয় পায় বলেই আজকে বেগম খালেদা জিয়া জেলে, আজকে তারেক রহমান নির্বাসনে। জি, আপনার কথা। জি, মাননীয় মন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছেন? তাদের জন্যই খলনায়ককে মহানায়কের প্রতিপক্ষে দাঁড় করিয়ে মিথ্যাচার, ইতিহাসের বিকৃতি, এগুলো তো ওনারা পারদর্শী। মিথ্যাচার দিয়ে তারা সবসময় চলে যেতে চায়, কিন্তু ইতিহাস কখনই, এটা আমরা দেখেছি। ব্রিটিশরা এইচকে হিটটিকে দিয়ে বলেছিল, লেখিয়েছিল যে সিরাজউদ্দৌলা একটা লম্পট আর মীর জাফর আলী খান সঠিক দেশপ্রেমিক। 160 বছর পর একটা নাটক লিখেছিল সচিন বাবু, এক নাটকে তাই করা হচ্ছে। মানুষ লোককে ইয়েস, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। আজকে তাই করা হচ্ছে, নতুন এপিসোড। একটু কথাটা শেষ করতে দেন, ওনার কথাটা আমরা উত্তর দিবেন। জি, মন্ত্রী আপনি শেষ করুন। ভাই, উনি একটা সিনিয়র মন্ত্রীকে কথা বলতে দেন। না না, আই লাইক ইট। আমি ওনাকে অ্যাপ্রিশিয়েট করছি যে নতুন এপিসোড বানিয়েছে। থ্যাঙ্ক ইউ। আমি শুনছি, আপনি বলার পর নিশ্চয়ই মিলন সাহেব বলবেন। জি, না না, আমি শুনছি, বলবো না। করা যায় না, সাময়িকভাবে পারা যায়। সূর্যকে সাময়িকভাবে মেঘ ঢেকে রাখতে পারে, সব সময় পারে। ইনশাআল্লাহ সেটাই প্রমাণিত হবে, হচ্ছে, হবে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে মিথ্যার উপরে দাঁড়িয়ে একটা মাজার বানিয়ে বিএনপি তাদের রাজনীতি করে যাচ্ছে? এটা তো বাস্তব সত্যটা দেখতে পাচ্ছেন। যদি বারবার বারবারে গর্ব করে বলেন জিয়াউর রহমান জেড ফোর্স ছিলেন, যখন জিয়াউর রহমান জেড ফোর্সে ছিলেন তখন কিন্তু তারপর একটা মন্ত্রিসভা ছিল, একজন অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, একজন রাষ্ট্রপতি ছিল, তাদের আন্ডারে মুক্তিযুদ্ধটা হয়েছে। জিয়াউর রহমান যখন বেঁচে ছিলেন তখন মিলন ভাই গর্ব করে বলেননি যে আমি স্বাধীনতা ঘোষণা করেছি। শুনেন, আমি 1971 ক্লাস এই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, 72 ফার্স্ট ব্যাচ, এবং আমি নিজেও মুক্তিযুদ্ধে গিয়েছি, সার্টিফিকেট নেই। উই নো দ্য স্টোরি, উই আর লিভিং হিস্ট্রি নাও। আপনি মুক্তিযোদ্ধাদেরকে মরতে দেন, তারপরে আপনারা এই সমস্ত গল্প বানাবেন, এখন নয়। ওই যে বললেন না আমার মাননীয় মন্ত্রী যে ব্রিটিশ গভর্নমেন্ট 160 বছর পরে ইতিহাস তৈরি করছে, আমার দুঃখটা হয় 50 বছরের ভিতরে এই এপিসোড তৈরি করার কোনো দরকার ছিল না। অনেক উপন্যাস রয়েছে, অনেক কিছুতে আমরা পড়েছি। জনগণ খুঁজে পাবে না, বাজার থেকে উঠিয়ে নিয়ে চলে যাবেন। কে কি করেছেন উপন্যাসে রয়েছে, এগুলি বাজার থেকে উঠিয়ে নিয়ে নেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুবিধা হবে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, আমি একদম অনুষ্ঠান শেষ করব। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনারা একদম আপনার কাছে যাচ্ছি, আপনার শেষ কথাটি শুনে আমরা আজকে অনুষ্ঠানের রীতি টানবো। জি, আপনি বলুন।
মিথ্যা সত্যকে ডেকে রাখতে পারে না। এখানে যেভাবে মহানায়ককে খলনায়ক দিয়ে আমাদের স্বাধীনতা ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিল, ওই একই পদ্ধতিতে তারা জিয়াউর রহমানের প্রতি মানুষের যে সহানুভূতি একটা হত্যার পরে সেটাকে সম্বল করার জন্যই, সেটাকে সম্বল করে রাজনীতি করার জন্যই একটা মিথ্যা কিছু এনে, লাশ তো জিয়াউর রহমান সাহেব ছিলই না, প্রশ্ন না, অন্য কিছু এনে দাফন করে সেটা একটা মেকি মানে সেখানে সেই কবর দেওয়া হয়েছে। আমি আর বলতে চাইলাম না, ওই লাল সালুর আমাদের ইয়ে কি লিখে গেছেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু। আমার একটু ছোট্ট প্রশ্ন, উনি কিভাবে স্যাঙ্গুইন হলেন একটু জিজ্ঞেস করেন তো। জি, কি বলছেন উনি কিভাবে স্যাঙ্গুইন হলেন, কনফার্ম হলেন, এইটা একটু দয়া করে জিজ্ঞেস করুন। যেটা বলছেন এহসানুল হক মিলন সাহেব যে মাজারে যে কিংবা কফিনে লাশ নাই, সেটা মাননীয় মন্ত্রী আপনি কি করে কনফার্ম হলেন, আপনি জানলেন কি করে, সেটা উনি জানতে চান। প্লিজ এটা একটু জানান, কোন প্রমাণ দেখাতে পারেন কোন মেথডে? তো স্যাঙ্গুইন হলাম না, আমি ছবি দেখেনি, উনি কোন মেথড, হোয়াট ইজ দ্য মেথডোলজি, কোন মেথডে উনি স্যাঙ্গুইন হলেন, প্লিজ এটা একটু বলুন। এখন আধুনিক প্রযুক্তিতে এটা খুব সহজে নির্ণয় করা যায়। ও, এটা আওয়ামী প্রযুক্তি, কি বললেন? আওয়ামী প্রযুক্তি? না না, আধুনিক প্রযুক্তি, অর্থাৎ ডিএনএ টেস্টের কথা বলছেন। ডিএনএ টেস্ট উনি কি করেছেন কিনা উনি তো বলুক। না, আপনাদের বলুন উনি কি কবর খুঁড়েছেন কিনা, উনি কি ওখান থেকে লাশ চুরি করে নিয়ে গেছেন কিনা সেটা বলুক, সেখানে কি অন্য লাশ দাফন করা হয়েছে কিনা সেটা বলুক। জি, আমরা তো কোন মেথডে? না না, উনি একটা চ্যালেঞ্জ দেন, হোয়াট ইজ দ্য মেথড, আপনি এটা জিজ্ঞেস করবেন না কেন? আপনি তো প্রশ্নের উত্তর না দিয়ে হোয়াট ইজ দ্য মেথড, মিস্টার লয়ার, ইউ আর সুযোগ তো দিতে হবে মন্ত্রী মহোদয়কে, আপনি যে প্রশ্ন বলুন করেছেন। বলুন, কোন মন্ত্রী, মেথড, আপনি প্লিজ বলেন, সুযোগ প্লিজ আমি শুনতে চাচ্ছেন। চাই, হোয়াট ইজ দ্য মেথডোলজি। জি, এবার থামুন, এবার মন্ত্রী বলবেন, আপনারা জি শুনুন। জি 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 জি, থামা উচিত আমার, থ্যাংক ইউ। মন্ত্রী মহোদয় জানতে চাচ্ছেন আপনি কি করে কনফার্ম হলেন কফিনে লাশ ছিল কি বা নাই, এই জায়গাটা তা জানতে চাচ্ছেন। উনি তো দেখেছেন বলেছে। আপনি কি দেখেছেন সেটা বলেন, আপনার মেথডটা বলেন। দেখ, এই আলোচনাটা আগানো ঠিক না। উনি যখন না দেখেছেন, না না, উনি মেথড, না না, উনার মেথডটা ভাই অ্যাডভোকেট সাহেব, এইভাবে তো কথা হয় না। হোয়াট ইজ দ্য থিওরি, হোয়াট ইজ দ্য মেথড? আমি যদি বলি কালকে না পাওয়া বলবো, অ্যাডভোকেট সাহেব আপনারা লাশ গায়েব করেছেন, আগামী কালকে যদি লাশ পাওয়া না যায় তাহলে আমি টকশোর মধ্যে বলে গেলাম লাশ আপনারা গায়েব করেছেন। এখানে একটা সিনিয়র মন্ত্রী আছে। আচ্ছা, একটা বড় প্রশ্ন এখানে শেষ মুহূর্তে এসে চলে এসেছে। মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে শেষে একদম আর কাউকে কথা বলার সুযোগ দিব না। আপনি যে প্রশ্ন তুলেছেন মিলন সাহেব, সেই প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী দিবে। মাননীয় মন্ত্রী, বিএনপি বলছে যে ওইখানে যদি চন্দ্রিমাতে লাশ না পাওয়া যায় তাহলে আওয়ামী লীগ নাকি সেই লাশ গায়েব করেছে, সেটাতে এটার উত্তর কি বলবেন আপনি? অন রেকর্ড। এখন শব্দ বলে একটা কথা আছে, কি না বলে, এখন ওনার উন্মাদের মতো কথা বলেছেন। আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, আপনি বলেন কোন মেথডে আপনি বলছেন। একটু চুপ করেন, উনি কিছু বলবেন। বলুন, আমি ছোট, আমাকে উন্মাদ বললে কিছু আসে যায় না, আমি অনেক ছোট। এটার কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ লাশ ছড়ানোর এই রাজনীতি আমরা করি নাই। তাহলে কিভাবে বলবো, প্লিজ রেকর্ড। তারপরে তার কন্যাকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য তাদের পরিবার, জিয়ার পরিবার, ইতিহাস তার সাক্ষ্য। কাজেই হত্যার এই সমস্ত আমি একটা শেষ কথা বলতে চাই। জি, আমরা ভাই মেথডটা বলেন না, কিভাবে আপনি জানলেন লাশ নাই? 1975 এর 15 আগস্ট থেকে 21 বছর জি জি, এই বিশ্বে যে বঙ্গবন্ধু নামে কে ছিল সেটা তো আপনারা হারিয়ে ফেলেছিলেন, যে বঙ্গবন্ধু নামে এই দেশে কেউ ছিল না। জি ভাই, আমি শুধু জাতির কাছে বলেন কিভাবে আপনি জানলেন সেখানে জিয়া রহমানের লাশ নেই, কিভাবে? এটা লেমন কোশ্চেন, উত্তর দেন অ্যাডভোকেট সাহেব প্লিজ। ইট ইজ অন রেকর্ড, ফেসবুকে আছে কিন্তু। ব্রাশফায়ার হয়েছে। ব্রাশফায়ার কি হয় আপনি জানেন, মুক্তিযোদ্ধা ছিলেন, 6 জনকে একসাথে ব্রাশফায়ার করা হয়েছে। আপনাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি বি চৌধুরী এখন জীবিত আছেন, উনি দেখেছেন, উনি পালিয়ে এসেছিলেন। 6 জনকে একসাথে কবর দেওয়া হয়েছিল। এবং ব্রাশফায়ার হলে কি হয়, 3 দিন পর সিদ্ধান্ত হলো যে না, ওনাকে এখন ঢাকায় নিতে হবে। তারপর একটা বাক্সবন্দি কফিন করা হলো। এই বাক্সবন্ধ কফিন কোথাও খোলা হয়নি এবং কোন জায়গায় পোস্টমর্টম হয়েছে, কোন হাসপাতালে নিয়েছে,
এটা কি বলতে পারবেন আপনি? আপনাদের পোস্টমর্টেমের কথা বলেছেন, ঠিক আছে, আমি বলছি উনি কোন মেথডে কিভাবে উনি কনফার্ম হলেন, কিভাবে উনি চ্যালেঞ্জ করলেন। ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, পরের দিন সকালে এটা মানিক পেভেনিতে এসে জানা যাবে। ঠিক আছে, উকিল সাহেব সব বুঝলাম। পোস্টমর্টেম করা হয়েছে, বলতে পারবেন কোন হাসপাতালে কোন ডাক্তার? আমি করজোড়ে মিনতি করছি, উনি কিভাবে জানলেন সেখানে লাশ নাই? প্লিজ অ্যাডভোকেট সাহেব, একটি প্রশ্নের উত্তর, উনি কিভাবে জানলেন লাশ নেই এইটা বলেন ভাই। বিচার চেয়েছেন, বিচার করেছেন। হ্যাঁ, আমরা সব আপনার কথা, আপনি সব রাইট, এভরিথিং রাইট, বিচার করেছেন। উনি বলুক উনি কোন মেথডে জানলেন, কিভাবে জানলেন? উনি কি স্বপ্নে দেখেছেন, না উনি লাশ উঠিয়ে পোস্টমর্টম রিপোর্ট করে ডিএনএ টেস্ট করে প্রমাণ করেছেন? উনি এটা বলুক। আর উনি বলতে পারলে একটা বডির কি হয়, জিয়াউল সাহেব আপনি জানেন, পাকিস্তানের রাষ্ট্রপতি, ওনার তো জানাজা হয়েছিল, ওনার তো ডেড বডি ছিল না। তারপর দেখুন, জানাজা হতেই পারে, গায়েবে জানাজা হতে পারে, সেখানে লক্ষ লক্ষ লোক। ভাই আপনি জানলেন কিভাবে এখানে লাশ নাই? একটা প্রশ্নের উত্তর দেন। মাননীয় মন্ত্রী কি করে জানলেন? মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, শুরুতেই বলেছেন যে লাশ থাকলে যে কোনো একটা রাষ্ট্রপতি মারা গেলেন তার একটা তো ছবি থাকতো, সেই ছবি বিএনপি কখনো দেখাতে পারেনি। উনি কি করে জানলেন যে লাশটা জিয়াউর রহমানের না? ওনার মেথডটা কি? এহসানুল হক মিলন, ছবি নাই কি করে জানলেন? ছবি যে আছে তাহলে আপনারা এতদিনে দেখাচ্ছেন না কেন? না না, ছবি নেই, উনি কি করে জানলেন? ইটস নট মাই ডিউটি। কারণ আপনারা তো দেখান না না, উনি বলুক যে আমি এই মেথডে জানি, যে উনি যে চ্যালেঞ্জ দিলেন, ওনার চ্যালেঞ্জের বেসিসটা কি? জাতির পিতার লাশটা সিঁড়িতে পড়েছিল সেটা যেমন দৃশ্যমান, কিন্তু জিয়াউর রহমানের লাশটা কোথায় ছিল সেই ছবিটা তো নাই। সেই জায়গাটা উনি বারবার বলছেন। আপনি জানেন 3 দিন পরে সেখানে লাশ উদ্ধার করা হয়েছে। আপনি জানেন যে চিটাগাং শত্রুপক্ষে ছিল। আপনি জানেন যে ওসি কুদ্দুস মেজর জেনারেল মঞ্জুরের পরিবারকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ইতিহাসগুলো তো জানেন। এখান থেকে আর্মি ডিপ্লয় হয়েছিল, সেই দাউদকান্দিতে গিয়ে আর্মি ফেরত এসেছে, তখন রিকভারি হয়েছে। ইতিহাস তো জানতে হবে। সব ইতিহাস জানার পরেও না, উনি যে বললেন লাশ নেই, কিভাবে বললেন? তাহলে তো আমি আর চিৎকার করব না, আমি চুপ হয়ে যাব। না, চিৎকার উনি বললেই চুপ হয়ে যাব। আপনি প্রমাণ করেন, আপনি যে দেখেছেন, আপনি কোন ফটোগ্রাফ রেখেছেন? আমি তো বললাম আমার কাছে পোস্টমর্টম রিপোর্ট আছে। আপনি দেখেছেন? আমার কাছে পোস্টমর্টম রিপোর্ট আছে। ওনার কাছে কি রিপোর্ট আছে? উনি একটা রিপোর্ট দেখান। জি, এটা কি খোয়াবে দেখেছেন? না, রিপোর্ট দেখান। পোস্টমর্টমটা কোন হাসপাতালে হয়েছিল? এখানে লেখা রয়েছে সিএমএইচ হাসপাতালে হয়েছিল, লেফটেন্যান্ট কর্নেল তোফায়েল আহমেদের। আপনার নম্বরটা দেন, পাঠিয়ে দেই। আচ্ছা, আমাদের এই অমীমাংসিত জি জি, আপনি পড়বেন না? এটা পড়বেন কেন? আপনি তো পড়েছেন বহুবার। হ্যাঁ, তাহলে উনি বলুক উনি কিভাবে জানলেন। আমি পোস্টমর্টম রিপোর্টে জেনেছি দিস ইজ দ্য বডি অফ দ্য জিয়াউর রহমান। আপনার এখন এতক্ষণ ধরে একটা, আচ্ছা এহসানুল হক মিলন, আপনার এতক্ষণ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানার বিষয় তো একটাই, আচ্ছা, যে কি করে মন্ত্রী মহোদয় জানলেন? তিনি তো বলেইছেন যে একটা ছবি আপনারা দেখাতে পারেন। আমি দেখাতে পারি না, পোস্টমর্টেম রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট ভুয়া তৈরি করা যায়, সেটা উনি বলেছেন। ভুয়া উনি তো বলেছেন যে এটা বানানো না যায়, 200 বছরের উনি উদাহরণ দিয়েছেন। আপনি তো বলছেন না কোন হাসপাতালে পোস্টমর্টম হয়েছে এটা বলেন। মাননীয় মন্ত্রী, আমি যেটা একটু জানতে চাই, তিনি বারবার যেটা বলছেন, রিয়াজুল কবির কাউসার, আমি থামাচ্ছি একটু, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। জি জি জি, আমি থামাচ্ছি আপনাকে। মাননীয় মন্ত্রী, আমি শেষে এসে জাস্ট একটু জানতে চাই, বারবার তিনি যেটা বলছেন, আপনি কি করে জানলেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা সেটা আপনি বারবার বলেছেন, শেষবার একবার বলে দেন, আমি অনুষ্ঠান শেষ করব। ওনার ডেড বডি পাওয়া যায়নি, সকলেই এটা জানে যে ওনার যারা হত্যাকারীরা নৃশংসভাবে হত্যা করে বলেছে, তাদের ইন্টারভিউতে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক, নাও করতে পারে, কারণ আমি তার খুনের সাথে জড়িত না, আমি ছিলাম না, আমার জানার কোনো কারণ নেই। কিন্তু আমার জানার কারণ একটাই, যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন, তার ডেড বডি পাওয়া গিয়া থাকে, তো তার একটা ছবি থাকবে না। সিএমএইচ হাসপাতালে পোস্টমর্টেমও করলেন, তারপর হাসপাতালে সিএমএইচ হাসপাতালে এটা ফরম্যাটে হয়। চিটাগাং থেকে যে এসছে বক্স, ওটা ঢাকাতে খোলাই হয়নি, কিভাবে হয়? কি করে বললেন যে এটাকে ঠিক করেনি? কোনো জবাব হয় না। পোস্টমর্টেম রিপোর্টটা ফরম্যাটে হয়, দাফন কাফন করার জন্য কি ধোয়া হয়নি? এটাকে প্রিপারেশন করা হয়নি? জি, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, এহসানুল হক মিলন, আপনার উত্তর আপনি পেয়েছেন যে ছবি নাই। মাননীয় মন্ত্রী আবারও বলেছেন পোস্টমর্টেম রিপোর্ট ফরম্যাটে হয়, তার মানে উনি ওনার জবাব দিয়েছেন, এবং উনি খুনের সাথে যেহেতু জড়িত ছিলেন না, এটা তো উনি বলতে পারবেন না। এই কথাটি শিখলাম রেজাউল কবিরের সামনে।
পোস্টমর্টম রিপোর্ট ইজ নট এ ভ্যালিড রিপোর্ট, এটাই আমাকে লয়ার আজকে শিক্ষা দিলেন। জি, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি অনেক কথা বললেন। এহসানুল হক মিলন আপনাকে ধন্যবাদ, রিয়াজুল কবির কাউসার আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে দর্শক ছিলেন এতক্ষণ, আপনাদেরও ধন্যবাদ। এবং এই রাজনীতির সত্যকে মিথ্যাকে সেটা আসলে আইডেন্টিফাই করা আমাদেরও দায়িত্ব না, আমাদের জানতে চাওয়াটাই আমাদের কাজ। আমরা জানতে চেয়েছি দুপক্ষের কাছে, তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। তবে রাজনীতি আসলে একটা অমীমাংসিত গল্প, যেখানে শেষ বলে কিছু নাই। যেখানেই আমরা জনগণ মনে করবো শেষ, ওখান থেকে আবার শুরু হবে। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।